নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ সোমবার 23 তারিখ। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নতুন দল গড়ছেন দিলীপ ঘোষ। সল্টলেকে গোপন বৈঠকে জল্পনায় তোলপাড় বঙ্গ রাজনীতি। এতদিন ছিল হিমঘরে। আমেরিকার হামলার পর ইসরায়েলে প্রথমবার ব্রহ্মাস্ত্র ছুড়ল ইরান। ভিলেজ পুলিশ থেকে তৃণমূলের জেলা যুব সভাপতি। রকেটের গতিতে উত্থান রামমোহন রায়ের। মধ্যরাত্রে ভয়ঙ্কর কাণ্ড। বেহালার পর্ণশ্রীতে গণপিটুনিতে রাজস্থানের বাসিন্দার মৃত্যু। মুর্শিদাবাদে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ট্রেকারে সজোরে ধাক্কা ডাম্পারের, মৃত 5, আহত 10। বন্যার করাল গ্রাসে ঘাটাল। দেবের মাস্টার প্ল্যান বিতর্কে নতুন মোড়। মালদার জল্লালপুর রথযাত্রা বিতর্কে মুখ খুলল পুলিশ। লবি আচমকাই মুখ থুবড়ে পড়ে জ্ঞান হারালেন শাসক বিধায়ক। দৌড়ে এলেন নওশাদ, নিয়ে যাওয়া হলো এসএসকেএমে। গণনার মাঝে কালীগঞ্জে হার শিকার। 26-এ বাংলা জয়ের রুট বললেন শুভেন্দু। এবার আসছে বিস্তারিত খবরে। ভোটের আবহে যখন রাজ্যের শাসক এবং বিরোধী শিবির নিজেদের ঘর গোছাতে ব্যস্ত, ঠিক তখনই বঙ্গ রাজনীতিতে হঠাৎই এক নাটকীয় গুঞ্জন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল গড়তে চলেছেন তিনি। এই খবর রীতিমতো আলোড়ন তুলেছে রাজনৈতিক মহলে। দলের ভিতরে চাপা টেনশন। যদিও দিলীপ নিজে এই বিষয়ে মুখ খুললেও রহস্য ঘনীভূত হয়েছে তার প্রতিক্রিয়ার মধ্যেই। বিশেষজ্ঞদের মতে এই ধরনের খবর সামনে আসার পিছনে থাকতে পারে দুটি উদ্দেশ্য। ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান তৈরি। বিজেপিতে উপেক্ষিত বা বিক্ষুব্ধ নেতাদের ঘিরে একটা নতুন ফ্রন্ট তৈরি হতে পারে। দলীয় নেতৃত্বের উপর চাপ। দিলীপ ঘোষকে আবারও গুরুত্ব দেওয়ার জন্য নেতৃত্বকে চাপ দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষ বাংলায় হিন্দুত্বের মুখ হিসাবে পরিচিত। বিজেপির বর্তমান সাংগঠনিক কাঠামো থেকে তাকে সরিয়ে রাখার চেষ্টা অনেকদিন ধরেই চলছে। এর প্রতিক্রিয়া যদি সত্যিই তিনি আলাদা দল গঠন করেন, তাহলে বিজেপির ভোটে বড় প্রভাব পড়তে পারে। বিজেপির অভ্যন্তরীণ সংকট আরও প্রকট। এই মুহূর্তে রাজ্য বিজেপিতে অনেকেই প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। শোনা যাচ্ছে টিকিট না পাওয়া বহু নেতাই অসন্তুষ্ট। সাংগঠনিক সিদ্ধান্তে পুরনো নেতারা উপেক্ষিত। নতুন নেতৃত্বের সঙ্গে মতানৈক্য বাড়ছে। ওই প্রেক্ষাপটে দিলীপ ঘোষের নেতৃত্ব একটি নতুন দলের ভাবনা আদৌ সত্যি কিনা তা সময় বলবে। তবে বিজেপির অভ্যন্তরীণ ফাটল যে রয়েছে তা স্পষ্ট। কোমর ভাঙেনি, বরং এখন পালা আরো বেঁধে বেঁধে থাকার। আর ইসরায়েলের বিরুদ্ধে ক্ষিপ্রতাকে আরো ভয়াবহ করে তুলতে সেই পথটাই বেছে নিয়েছে ইরান। তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে এই প্রথমবার ইসরায়েলের বিরুদ্ধে অত্যাধুনিক খাইবার সোকান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তারা। 2022 সালে ইরানে ইসলামিক বিপ্লবের 43তম বার্ষিকীতে এই মাঝারি পাল্লাটির ক্ষেপণাস্ত্র সে দেশের সেনাদের অন্তর্ভুক্ত হয়েছিল। তবে কোনো কালেই সেই ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেনি। এতদিন ধরে হিমঘরেই রাখা ছিল সেটিকে। এবার ঠান্ডা ঘর থেকে বের করে ইহুদি ভূমির দিকে এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রটি ছুড়ে দিল ইরান, যা 1450 কিলোমিটার যে কোনো বস্তুতে ভয়াবহ আঘাত আনতে পারে। উল্লেখ্য, রবিবার ভোরে আমেরিকার হামলার পর মধ্যপ্রাচ্যে বেড়েছে সংঘাতের তীব্রতা। আমেরিকার দিকে একের পর এক দেশ সমর্থন জোগালেও ইরান যে সমর্থন পায়নি এমনটা নয়। তখন ইসরায়েলের পাশে দাঁড়ালো আমেরিকা। সেই সময় আবার ইরানকে ঘুরপথে সমর্থন জোগালো রাশিয়া। আগামীকাল আবার মস্কো যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী, যা এই সংঘাতকাল কার্যত তাৎপর্যপূর্ণ। ভিলেজ পুলিশ থেকে তৃণমূলের জেলা যুব সভাপতি। রামমোহনের উত্থান রকেটের গতিকেও হার মানায়। জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি দায়িত্ব পেলেন ময়নাগুড়ি থানার প্রাক্তন ভিলেজ পুলিশ রামমোহন রায়। তিনি ময়নাগুড়ি জলপেশ এলাকার বাসিন্দা। ভিলেজ পুলিশ হিসেবে এতদিন কর্মরত ছিলেন। নতুন করে জলপাইগুড়ি জেলায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় খুশি ময়নাগুড়ি ব্লকের বাসিন্দারা। খবর ছড়াতেই শনিবার সন্ধ্যার পর থেকে প্রচুর মানুষ তার সঙ্গে দেখা করতে যান। ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব তাকে অভিনন্দনও জানায়। একজন ভিলেজ পুলিশ থেকে সরাসরি তৃণমূলের জেলা সভাপতি। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে তার ছবি পোস্ট করে বিরোধী দলনেতা কটূক্তি করেছেন। সেই পোস্ট ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুভেন্দু অধিকারীর সমালোচনাকে স্বাগত জানিয়ে পাল্টা তোপ দেখেছেন রামমোহন। পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন রামমোহন রায় ভিলেজ পুলিশ পদ থেকে রিজাইন করেছেন। তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যামপ্রসাদ বলেন, রামমোহন রায় পাক্কা তোলাবাজ। জলপাইগুড়ি জেলার চলা অবৈধ ডাম্পার থেকে তোলা সংগ্রহ করেন। এছাড়া গরু পাচার, কয়লা পাচার প্রভৃতি পাচারকারীদের থেকে টাকা কালেকশন করে কালীঘাটে পাঠায়।
আমরা এর আগে তার নামে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছিলাম। তাকে সাময়িক বসিয়ে দেওয়া হয়, কিন্তু কয়েক মাস পর ফের স্বমহিমায় ফিরে আসেন। এটাই আসলে বিরোধীদের গায়ে লাগছে। আমরা এখানে বিরোধী শূন্য করব, তিনি স্পষ্ট করে দিয়েছেন। গত 18 তারিখে ভিলেজ পুলিশের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। খাস কলকাতায় গণপিটুনি, মৃত্যু হলো এক ব্যক্তির, গুরুতর জখম আরও এক। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যরাত্রে ভয়ঙ্কর কাণ্ড বেহালার পর্ণশ্রীতে। শুক্রবার গভীর রাতে পর্ণশ্রীর এমজি সাহা রোডের ধর্মরাজতলায় টহল দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। একটি পার্কের পাশে দীপক সিং নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এরপর এমজি সাহা রোডেই মহেন্দ্র সিং নামক একজন ব্যক্তির নিথর দেহ উদ্ধার হয়। তবে ঘটনাস্থলে রক্তের কোনো দাগ ছিল না। দুজনকেই নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে মহেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দীপককে স্থানান্তর করা হয় এসএসকেএম হাসপাতালে। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 8। আগত দীপকের বয়ানের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে অভিযুক্তদের নকল সোনা বিক্রি করেছিলেন মহেন্দ্র এবং দীপক। এরপর বিষয়টি যখন টের পান, তখন ওই দুই ব্যক্তিকে একটি নির্মায়মান বিল্ডিংয়ে ডেকে পাঠান অভিযুক্তরা। তাদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। মৃত্যু হয় মহেন্দ্রের, গুরুতর জখম হন দীপক। সোনার গয়নাগুলিও উদ্ধার করা হয়েছে। রবিবার 7 সকালে ঘটে গেল এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। যাত্রীবাহী একটি ট্রেকার এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত 5 জন। আহত হয়েছেন আরও 10 জন। তাদের মধ্যে 3 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদের কান্দি বহরমপুর রাজ্য সড়কের গোকর্ণ পাওয়ার হাউস মোড়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল 11টা নাগাদ বীরভূম জেলার বেলে এলাকা থেকে একটি যাত্রী বোঝাই ট্রেকার মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। গাড়িটি ছিল মোট 20 জন। প্রত্যেকেই কোনো ধর্মীয় কাজে অংশ নিয়ে ফেরার পথে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেই সময় গোকর্ণ পাওয়ার হাউসের মোড়ের কাছে আচমকা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ট্রেকারটির। ধাক্কা এতটাই জোরালো ছিল যে ট্রেকারটি রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 5 জনের, যাদের মধ্যে রয়েছেন গাড়ির চালক এবং 3 জন মহিলা। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার কার্যে হাত লাগান। পরে পুলিশ এবং অ্যাম্বুলেন্স পৌঁছে আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়, তবে যারা গুরুতর জখম হয়েছেন তাদের ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অন্তত 3 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য থমকে যায় রাজ্য সড়কে যান চলাচল। তৈরি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। ইতিমধ্যে স্থানীয় থানার এক আধিকারিক জানান, ডাম্পারটি কিভাবে ট্রেকারের সামনে এলো, চালক কি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন নাকি অন্য কোনো কারণে ছিল, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ডাম্পারের চালক এবং মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই দুর্ঘটনা ফের একবার রাজ্যের গ্রামীণ রাস্তাগুলিতে অতিরিক্ত যাত্রী বোঝাই গাড়ি চলাচল এবং বেপরোয়া ডাম্পার চালানো নিয়ে প্রশ্ন তুলে দিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই ওই মোড়ে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আবারও বর্ষার জলে দিশেহারা। ঘরবাড়ি ডুবেছে, স্কুল বন্ধ, আর দুর্গতরা তাকিয়ে আছেন ত্রাণের অপেক্ষায়। এই পরিস্থিতিতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে বিজেপি তীব্র আক্রমণ শানিয়েছে। অভিযোগ তাদের, দেব নাকি এই পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ। এর জবাবে অবশেষে নিজের সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন দেব। জানিয়েছেন, বন্যা কবলিত মানুষের দুর্ভোগ স্বাভাবিক এবং রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান কেন এখনো অধরা তা দায়ভার কেন্দ্রের উপর চাপিয়েছেন দেব। তিনি জানান, বিগত 10 বছর ধরে সংসদে এই বিষয়ে সওয়াল করলেও কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি। এরপর 2024 সালে রাজ্য সরকার 500 কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু করে, যা শেষ হতে আরও 4-5 বছর লাগবে। এই প্রকল্প শেষ হলে তবেই ঘাটালবাসী বন্যার অভিশাপ থেকে মুক্তি পাবে। বাম আমল থেকে শুরু হওয়া এই দীর্ঘ প্রতীক্ষিত পরিকল্পনা আজও অধরা, যা ঘাটালের মানুষের মনে এক রাশ প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। মালদা জেলার কালিয়াচক থানার আওতাধীন জালালপুর গ্রামে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া 629 বছর পুরনো জালালপুর রথযাত্রা আর এবারও বিতর্কের কেন্দ্রে এসে পড়েছে। এই প্রাচীন ধর্মীয় উৎসবটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং একটি স্থানীয় সম্প্রদায়ের ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্যের একটি জীবন্ত প্রমাণ। রথযাত্রা কমিটি এবং স্থানীয় প্রতিক্রিয়া। এদিকে জালালপুর রথ সংস্কার কমিটির সম্পাদক গৌতম মণ্ডল এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি জানান, রথ মেলা 629 বছর ধরে চলছে, তবে এটা আমাদের সংস্কৃতির অংশ। পুলিশের এই সিদ্ধান্ত একটি ঐতিহ্যকে ধ্বংস করছে। তিনি অভিযোগ করেন, এই বন্ধন রাজনৈতিক স্বার্থে প্রভাবিত হয়েছে। এই সিদ্ধান্তকে তৃণমূল কংগ্রেস সরকারের হাতিয়ার হিসেবে দেখছেন এবং এটিকে হিন্দু উৎসবের উপর হামলা হিসাবে বর্ণনা করেছেন।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, পুলিশের সিদ্ধান্তটি কেবল আইন শৃঙ্খলা রক্ষার জন্য নেওয়া হয়েছে। গত ঘটনাগুলো বিবেচনা করে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তিনি জোর দিয়ে বলেন যে রথযাত্রা চলবে, কিন্তু মেলা বন্ধ করা গুরুতর আইনি এবং নিরাপত্তা বিবেচনার মূলে রয়েছে। আইনি দৃষ্টিকোণ এবং হাইকোর্টের ভূমিকা। কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়টি এই বিতর্কের একটি গুরুত্বপূর্ণ পরিচায়ক। আদালত জানিয়েছে যে জমি মালিকানার বিবাদ এবং পূর্বের আইন শৃঙ্খলা ভঙ্গের ঘটনা বিবেচনা করে মেলার অনুমতি দেওয়া সম্ভব নয়। সমাজে প্রভাব এবং ভবিষ্যৎ। এই বিতর্ক স্থানীয় সমাজে বিভিন্ন মতামতের সৃষ্টি করেছে। কিছু ব্যক্তি এটিকে ধর্মীয় স্বাধীনতার উপর হামলা হিসাবে দেখছেন, অন্যদিকে কিছুজন এটিকে নিরাপত্তা এবং আইনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে গ্রহণ করছেন। এই বিষয়ে স্থানীয় প্রশাসন এবং পুলিশ এখনো সতর্ক রয়েছে এবং শান্তিপূর্ণ উৎসবের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জলালপুর রথযাত্রা বিতর্ক ঐতিহ্য, আইন এবং বাণিজ্যিক স্বার্থের মধ্যে একটি জটিল সংঘাতের পরিচয়। পুলিশের ভূমিকা এখানে শুধুমাত্র নিরাপত্তা রক্ষায় সীমাবদ্ধ নয়, বরং সংস্কৃতির সংস্করণে একটি অস্বাভাবিক ভূমিকা গ্রহণ করেছে। ভবিষ্যতে এই বিষয়ে আদালতের রায় এবং স্থানীয় সম্প্রদায়ের সমন্বয়ই এই বিতর্কের সমাধান নির্ধারণ করবে। বিধানসভার লবি দিয়ে হেঁটে ঘরে ঢুকছিলেন, আশেপাশে তেমন কেউ ছিল না। লবি কার্যত ফাঁকাই ছিল। চলতে চলতে আচমকাই মুখ থুবড়ে পড়ে গেলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। পড়ে গিয়েই সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়েন তিনি। আওয়াজ শুনতে পেয়ে ছুটে অন্যান্য বিধায়করা আসেন নওশাদ। বিধায়কের ঘাড়ে চোখে মুখে জল দিতে থাকেন। নিজেদের ঘর থেকে খবর পেয়ে দৌড়ে আসেন কুলটির বিজেপি বিধায়ক তথা চিকিৎসক অজয় পোদ্দার। তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন তৃণমূলের বিধায়ক রহিমা মণ্ডলও। বিধানসভায় তার প্রাথমিক চিকিৎসার সঙ্গে যুক্ত তাদেরকে খবর দেওয়া হয়। পরীক্ষা করে দেখা যায় বিধায়কের ব্লাড প্রেশার অনেকটাই বেশি। সুগারও পরীক্ষা করা হয়। চোখে মুখে জল দিয়েও হাত পা চাপ দিয়ে জ্ঞান ফেরেনি। ব্লাড প্রেশার অনেকটাই বেশি। দ্রুত বিধায়ককে এসএসকেএম বা পিজিতে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকে মনে করা হচ্ছে অতিরিক্ত রক্তচাপের কারণে জ্ঞান হারিয়েছেন বিধায়ক। কেউ কেউ বলছেন পড়ে যাওয়ার কিছুক্ষণ আগে বিধায়ক হাত বাড়িয়ে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করছিলেন। কখনো ফেসবুকে বিদ্রোহী পোস্ট, কখনো নিজের সরকারের বিরুদ্ধে বিপ্লবাত্মক বিবৃতি, কখনো দলের কোনো নেত্রীকে অসৎ বলে সর্বসমক্ষে দুর্নীতির অভিযোগ তোলা। একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সত্তরোর্ধ্ব এই বিধায়ক। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রথম রাউন্ড গণনা থেকেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থান নিয়ে লড়াই চলছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। ভোট গণনা চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন বিজেপি এই নির্বাচনে জিতবে না। নিদেন পক্ষে লড়াইয়ের কথাও শোনা যায়নি নন্দীগ্রামের বিধায়কের মুখে। তিনি স্পষ্ট বলেছেন, আমরা তো জিতবো না, তবে সেখানে হিন্দু ভোটারদের অধিকাংশ বিজেপির ওপর আস্থা রেখেছে। আমরা মুসলিম এলাকায় প্রচার করিনি, তবে এই উপনির্বাচনে বিজেপি কি ফায়দা সে কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, মুসলিম ভোটের 70% পাচ্ছে তৃণমূল, 30% পাচ্ছে কংগ্রেস। ওরা ভালোই করে চলেছে। হিন্দু বুথগুলিতে যে ফল বেরোচ্ছে সেখানে হিন্দুদের একত্রীকরণ বা সংগঠিত হওয়ার যে প্রচার আমরা করেছি সেই প্রচারের কাজ হয়েছে বলে আমার মনে হচ্ছে। উপনির্বাচনে গণনার সময় শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন বিজেপি কিভাবে এখানে জিততে পারে। মুসলিম ভোটে বিজেপির ঝুলিতে এই রাজ্যে পড়া যে খুব কঠিন তাও আলবাত বুঝেছে গেরুয়া শিবির। 2024 লোকসভা নির্বাচনের পর আরো বেশি হিন্দুত্বের দিকে ঝুঁকছে বিজেপি, আর তাদের কার্যক্রম বা বক্তব্যে স্পষ্ট। শুভেন্দু বলেন, 100% হিন্দু ভোটের দরকার নেই। 54% হিন্দু এক হয়েছে। 70% হিন্দুকে এক করতে পারলে বিজেপি ক্ষমতায় আসবে। হিন্দুত্বকে রক্ষা করবে এমন সরকার আনুন। এই পার্টি ক্ষমতায় এলে সরকারিভাবে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। ভোটের পরিবেশ তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই দাবি একাধিকবার করেছে, এমনই দাবি শুভেন্দুর। তার দাবি 2024 লোকসভা নির্বাচনে একাধিক বুথে ক্যামেরা বন্ধ করা ছিল, সব ফেক ক্যামেরা বসানো ছিল। আশা ছাড়াই কোনো না কোনো কারণ নেই শেষমেশ গণতন্ত্রের জয় হবে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।